সময়টা রাতের দ্বীপ্রহর। গ্রামের শেষ প্রান্তে শম্ভুর মাটির বাড়ি। বাইরে ঘুটঘুটে অন্ধকার আর ঝিঝি পোকার একটানা ডাক। ঘরের ভেতরে একটা হ্যারিকেন টিমটিম করে জ্বলছে। হঠাৎ করে দরজায় সজোরে লাথির শব্দ হয়। কে? বাইরে থেকে কোনো উত্তর আসে না, শুধু আবার দরজায় ধাক্কার শব্দ। পায়েল জানে এই ডাক কার। সে উঠে গিয়ে কাঁপা কাঁপা হাতে দরজা খোলে। দরজা খুলতেই টলতে টলতে ঘরে ঢোকে শম্ভু। তার সারা গা দিয়ে পিষ্টি মদের গন্ধ। চোখ দুটো লাল, ঠিক করে সে দাঁড়াতে পর্যন্ত পারছে না। কোনো মতন দরজার চৌকাঠ ধরে সে নিজেকে সামলায়। এত রাত হলো তোমার? শরীর ভালো আছে? শম্ভু কোনো উত্তর দেয় না। টলতে টলতে ঘরের মেঝের উপরে ধপাস করে বসে পড়ে। কি হয়েছে গো? মাথাটা কি খুব ধরেছে? শম্ভু শূন্য দৃষ্টিতে পায়েল দিকে তাকায়। তারপর হ্যারিকেনের আলোর দিকে চেয়ে বিড়বিড় করতে শুরু করে। ওরা কথা বলে, ছাড়ে না, কিছুতেই ছাড়ে না। কারা কথা বলে? কি সব বলছো আবোল তাবোল? মদ খেয়ে হুঁশ নেই তোমার? শম্ভু হঠাৎ পায়েল হাতটা খপ করে ধরে ফেলে আর হিংস্র চোখে তাকায়। তুই বুঝবি না, কিছুই বুঝবি না। কানে কথা বলে, সারাক্ষণ বলে আমারে শান্তি দে, শান্তি দে। পায়েল তার মুখ ভয়ে সাদা হয়ে যায়। শম্ভুর হাতের চাপে তার কবজি ছিঁড়ে যাওয়ার জোগাড়। আহ আহ, লাগছে লাগছে, ছাড়ো আমায়, দোহাই তোমার, ছাড়ো। শম্ভু যেন সমবিদ ফিরে পায়। সে পায়েল হাতটা ছেড়ে দিয়ে আবারও বিড়বিড় করতে থাকে। ঘুমাতেই দেয় না, রাতে একটুও ঘুমাতে দেয় না। পায়েল দূরে সরে গিয়ে কাঁদতে থাকে। শম্ভুর এই অবস্থা নতুন নয়। প্রায় রাতেই কাজ থেকে ফিরে সে এমন করে। পায়েল ভাবে হয়তো সারাদিন মরা ঘাটার কাজ করে বলে তার স্বামীর মাথাটা বিগড়ে গেছে। পরের দিন দুপুর শান্ত থমথমে পরিবেশ। শম্ভু সকাল সকালই বেরিয়ে গেছে। পায়েল ঘরদৌড় পরিষ্কার করে স্নান ছেড়ে তুলসীতলায় জল দিচ্ছে। ঠিক সেই সময়ে পাশের বাড়ির শচী মাসি সেখানে এসে উপস্থিত হয়। কি হলো পায়েল? কাল রাতে আবার জামাই খুব যাচ্ছিল মনে হলো। পায়েল লজ্জিত মুখে মাথা নিচু করে। না মাসি, তেমন কিছু না। ও তুই একটু বুঝিল বুঝি, সারাদিন ওই মরার ঘরে পড়ে থাকলে কি আর মাথা ঠিক থাকে? তুই একটা পূজা অর্চনা কর। করি তো মাসি, ভগবানই তো এখন একমাত্র ভরসা। কিছুক্ষণ কথা বলার পর শচী মাসি চলে যায়। পায়েল একটা দীর্ঘশ্বাস ফেলে। তার মনে হয় এই জীবনটা তার একার। এই কষ্ট কাউকে বোঝানোর নয়। শম্ভুকে সে ভয় পায়, আবার তার জন্য মায়াও হয়। লোকটা আগে এমন ছিল না। বিয়ের প্রথম দিকে কত যত্ন ছিল তার, কিন্তু এই পোস্টমর্টেমের কাজটা পাওয়ার পর থেকেই মানুষটা যেন কেমন পাথর হয়ে গেছে। কয়েকদিন পরের এক রাত, সেদিন পরিবেশটা একটু বেশি থমথমে। আকাশে চাঁদ নেই। শম্ভু যখন বাড়ি ফেরে তখন সে স্বাভাবিকের চেয়েও বেশি চুপচাপ। মদ খেয়েছে, কিন্তু আজ আর চেঁচামেচি করছে না। পায়েল ভাত বেড়ে রেখেছে। শম্ভু খেতে বসেছে, কিন্তু মুখে কিছুই তুলছে না, শুধু একভাবে ভাতের থালার দিকে তাকিয়ে আছে। ডাক্তার যে ওষুধগুলো তোকে দিয়েছে, তুই সেগুলো ঠিক সময় মতন খাচ্ছিস তো? হ্যাঁ খাচ্ছি, কিন্তু সেদিন ডাক্তার কি বলল? আমার কি হয়েছে? কিছু না, ওই সামান্য ঠান্ডা লেগেছিল তোর। আচ্ছা, তুমি তোমার এই অপয়া কাজটা ছেড়ে দাও না গো। আমার কেমন যেন ভয় করে। পায়েল মুখে এই কথা শোনার পর শম্ভুর চোখে মুখে রাগ ফুটে ওঠে। আজ একটা কচি মেয়ের লাশ কেটেছি, গলায় দড়ি দিয়ে মরেছে। তোর মতোই বয়স হবে, মুখটা কি মায়া। পায়েল বুকটা ছেদ করে ওঠে। সে শিউরে উঠে বলে, আহারে, কি নাম? কোন বাড়ির মেয়ে? আমি অতশত জানি না। কাজ করেছি, টাকা নিয়েছি, চলে এসেছি। নাম জেনে আমার কি হবে? শম্ভু আর এক মুহূর্তও বসে না, ভাত ফেলে রেখে উঠে যায়। পায়েল অবাক হয়ে তাকিয়ে থাকে। এই প্রথম শম্ভু কোনো লাশ নিয়ে এমনভাবে কথা বলল। তার ভেতরটা কেমন যেন কুকড়ে যায়।
অজানা এক আশঙ্কায় তার বুক কাঁপতে থাকে। মাঝরাত, শম্ভু অঘরে ঘুমোচ্ছে। তার নাক ডাকার শব্দ হচ্ছে। পায়েলের চোখে ঘুম নেই। হঠাৎ পায়েলের মনে হলো রান্নাঘর থেকে একটা খট করে শব্দ এলো, যেন কেউ একটা বাসন নাড়িয়ে রাখলো। পায়েল কান খাড়া করে। হয়তো ইঁদুর হবে, সে নিজেকে বোঝায়। কিছুক্ষণ পর সেই স্পষ্ট শুনতে পায়, যেন মনে হচ্ছে তাদের ঘরের বাইরে জানালার পাশে দাঁড়িয়ে কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। একটা অল্প বয়সী মেয়ের কান্নার আওয়াজ। পায়েল আর সহ্য করতে পারে না। সে শম্ভুকে জাগানোর চেষ্টা করে। ওঠো ওঠো, শুনছো? বাইরে যেন কেউ কাঁদছে। শম্ভু ঘুমের ঘোরে বিরক্ত হয়ে ওঠে। তোর জ্বালায় একটুও শান্তি নেই, ঘুমাতো চুপচাপ। না না, সত্যি বলছি, একটা মেয়ের কান্নার আওয়াজ। এরপরে শম্ভু ধর্মর করে উঠে বসে। তার চোখ দুটো অন্ধকারে জলজল করতে থাকে। সে পায়েলের দিকে নয়, ঘরের অন্ধকারের কোণাটার দিকে তাকিয়ে থাকে। আবার এসেছিস? কি চাস তুই? পায়েল অবাক হয়ে যায়। শম্ভু কার সাথে কথা বলছে? ঘরে তো তারা দুজন ছাড়া আর কেউ নেই। চুপ কর, বললাম না চুপ করতে। আমাকে একা থাকতে দে, যা এখান থেকে। শম্ভু একটা বালিশ ছুঁড়ে মারে ঘরের কোণে। পায়েল ভয়ে খাটের এক কোণে জড়সড় হয়ে বসে থাকে। তার সমস্ত শরীর ঠকঠক করে কাঁপছে। সে বুঝতে পারে শম্ভু যে বিড়বিড় করে কথাগুলো বলে সেটা তার মদের ঘোরের ভুল বকা নয়। শম্ভু সত্যি কিছু শোনে, সত্যি কিছু দেখে। কয়েকদিন পরের এক রাত, শম্ভু মদের দোকান থেকে হাঁটতে হাঁটতে বাড়ির পথ ধরেছে। রাস্তাটা মরাঘাটের শ্মশানের পাশ দিয়েই গেছে। চারিদিক নিস্তব্ধ। শুধু শম্ভুর বেসুরো গানের গুনগুনানি আর ঝিঁঝি পোকার ডাক সেই নিস্তব্ধতা ভাঙছে। শম্ভু টলমল পায়ে হাঁটছে। তার হাতে একটা মদের বোতল, অর্ধেকটা খালি। সে হাঁটছে আর আপন মনে গুনগুন করে গান গাওয়ার সাথেই বিড়বিড় করছে। আর জ্বালাস না, আমাকে শান্তিতে যেতে দে। সবই তো দিয়ে দিয়েছি, সব। হঠাৎ সে মরা ঘাটের পাশে সেই কুয়োটার কাছে এসে থেমে যায়। তার গানের সুরও থেমে যায়। সে গান খাড়া করার চেষ্টা করে। সে একটা কান্নার শব্দ শুনতে পায়, খুব মৃদু, স্পষ্ট। কোনো মেয়ে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার মনে হয় যেন সেই শব্দটি সেই কুয়োর ভেতর থেকে আসছে। এত রাতে আবার কে মরতে এখানে কাঁদছে? যত সব। সে টলতে টলতে কুয়োর দিকে এগিয়ে যায়। চাঁদের আবছা আলোয় সে তেমন কিছুই দেখতে পায় না। কিছুক্ষণ পর যখন সে বাড়ি ফিরবে বলে সেখান থেকে যেই না পিছু ফিরেছে, অমনি সে দেখে তার সামনে লাল শাড়ি পরা একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটা স্থির, শুধু তার শরীরটা কান্নার সাথে সাথে হালকা হালকা দুলছে। এই কে ওখানে? কি করছিস এত রাতে? মূর্তিটা কোনো উত্তর দেয় না, কান্নাটাও থেমে গেছে। এবার যেন পরিবেশটা আরও বেশি থমথমে লাগছে। কানে কথা যায় না, কে তুই? মূর্তিটা এবার খুব ধীরে ধীরে মাথা তোলে। তারপরে সে শম্ভুর দিকে তার মুখটা ফেরায়। চাঁদের আলোয় যে মুখটা দেখা যায়, সেটা দেখে শম্ভুর শরীরের সমস্ত রক্ত জল হয়ে যায়। এটা তো সেই মেয়েটার মুখ। বাড়ি ফিরছিলে? শম্ভুর হাত থেকে মদের বোতলটা খসে পড়ে যায়। তার সব নেশা এক মুহূর্তে ছুটে যায়। তার জায়গায় তার শরীরে প্রবেশ করে ঠান্ডা শীতল ভয়। তুই আমাকে চিনতে পেরেছো তাহলে শম্ভু? আত্মাটি শম্ভুর দিকে এগোয় না, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু তার ওই দাঁড়িয়ে থাকাটাই শম্ভুর কাছে হাজার হাজারটা বাঘের আক্রমণের চেয়েও বেশি ভয়ঙ্কর মনে হয়। না না, এটা হতে পারে না। আসবি না, আসবি না, আমার কাছে আসবি না। শম্ভু আতঙ্কে চিৎকার করে ওঠে। সে আর এক মুহূর্তও দাঁড়ায় না। সে পিছতে শুরু করে। আত্মার চোখ দুটো আত্মার দিক থেকে এক মুহূর্তের জন্যেও সরছে না।
দূরে থাক, আমার কাছ থেকে দূরে থাক। সে পেছোতে থাকে, সে খেয়ালই করে না যে সে কোন দিকে যাচ্ছে। কিছুক্ষণ পর তার পা একটা আলগা পাথরে হোঁচট খায়, পা পিছলে যায়। দেবু তার ভারসাম্য হারিয়ে ফেলে চিত হয়ে সোজা গিয়ে পড়ে কুয়োর ভেতরে। ধরাম করে একটা শব্দ, তারপরে ঝপাত করে জলে পড়ার আওয়াজ। জলের শব্দটা মিলিয়ে যাওয়ার পর সেখানে আবার সব আগের মতোই শান্ত, নিস্তব্ধ হয়ে যায়। এদিকে পায়েল ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে। হ্যারিকেনের শিখাটা মিটমিট করে জ্বলছে, কিন্তু তার মন বসছে না। বারবার তার চোখ তার স্বামীর অপেক্ষায় দরজার দিকে চলে যাচ্ছে। রাত তখন গভীর, চারিদিক নিস্তব্ধ। ঠিক তখনই ঘরের ভেতরে সে তার সামনে শম্ভুর ছায়া দেখতে পায়। ছায়াটা ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। পায়েল আর সহ্য করতে পারে না। তার মুখ দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে আসে। কে কে তুমি? কি কি চাও? ছায়াটা তার একদম কাছে এসে থামে। পায়েলের কাঁধে একটা শীতল নিঃশ্বাস অনুভব করে। সে তার কানে শম্ভু আওয়াজে একটা ফিসফিসানির শব্দ শুনতে পায়। বলেছিলাম না ও আমাকে ছাড়বে না, পায়েল ছাড়বে না আমাকে। পায়েল জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। পরের দিন সকাল পায়েল যখন জ্ঞান ফেরে, তখন সে দেখে সেই ঘরের মেঝেতে পড়ে আছে। বাইরে মানুষের কোলাহল। সে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে দেখে সেখানে সচি মাসির সাথে গ্রামের কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। ও বউ, সর্বনাশ হয়ে গেছে, শুনেছিস কিছু? পায়েল ফেল করে তাকিয়ে থাকে। তার মুখ দিয়ে কোনো কথা ফোটে না। দেবুর লাশ পাওয়া গেছে মরাঘাটের পাশের কুয়োটায়। সবাই বলাবলি করছে কাল রাতে মদ খেয়ে টলতে টলতে। না 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 না, ও মদ খেয়ে কুয়োয় পড়েনি। ওকে 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 ডাকা হয়েছিল। কে ডেকেছিও? সচিমাসি ভাবে হয়তো শোকে পায়েল এমন উল্টোপাল্টা কথা বলছে। কি সব উল্টো পাল্টা বকছিস? পায়েল সে যেন একটা জীবন্ত লাশ। সে জানে এটা কোনো দুর্ঘটনা নয়। গতরাতে যা হয়েছে তারপর এটা আর দুর্ঘটনা হতে পারে না। কিন্তু এই সত্যি সে কাকে বলবে? কে বিশ্বাস করবে তার কথা? এরপরে বেশ কয়েকদিন কেটে গেছে। শম্ভুর শ্রাদ্ধশান্তি হয়ে গেছে। বাড়িটা একেবারে ফাঁকা। পায়েল একা। রাতের নিস্তব্ধতা তাকে গিলে খেতে আসে। সেদিন রাতে পায়েল শম্ভুর জিনিসপত্র গোছাচ্ছিল।